তো আমি এখন আছি NH-12-এ, তো দেখে নাও। তো অনেকদিন ব্লগ দেওয়াও হয়নি, তো সেই জন্য আজকে একটা ছোট্ট ব্লগ আপলোড করছি। তো চলো শুরু করা যাক। আমি এখন রয়েছি NH-12-এ। তো NH-12 থেকে এখন চাকদা দিকে যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু আমার পেছন দিকে, মানে আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকটা, পেছন সাইডটায়, ওটা কিন্তু সামনে পেছন দিকে হচ্ছে বারাসাত হয়ে কলকাতার দিকে চলে যাচ্ছে যে রাস্তাটা। আর এই সামনে দিকে কিন্তু চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে এটা কিন্তু ডালখোলায় চলে যাচ্ছে। আর এখন তো NH-12-এর কথা তোমাদের কাছে কিছু বলার নেই। তো NH-12 হচ্ছে আমাদের এদিকে আশেপাশের মধ্যে যা রাস্তা রয়েছে NH-12-এর তুলনার বাইরে। তো চলো, বেশ ভালো টার্ম্যাক রুট রয়েছে। তো এই রাস্তাটায় টোটালটাই ভালো হয়ে গেছে, এখন সব ফ্লাইওভারগুলো চালু হয়ে গেছে। তো এখানে দেখতে দেখতে সাইনবোর্ড পেয়ে গেলাম, কৃষ্ণনগর 53 কিলোমিটার, আর মায়াপুর দেখাচ্ছে 69, আর ডান দিকে দেখাচ্ছে বনগাঁ 35। তো এই হচ্ছে ডিস্টেন্স। আর বন্ধুরা, একটা ডান দিকে দেখো একটা বোর্ড ফলো করো, 1033। এই নাম্বারটা কিন্তু যারা সবাই হাইওয়েতে চলাফেরা করো, এই নাম্বারটা কিন্তু একদম একটা এমার্জেন্সি নাম্বার। এটা কোনো রকম কোনো প্রবলেম হলে কিন্তু এই নাম্বারটায় কল করলে সেখান থেকে কিন্তু হেল্প পাবে। তো এখান থেকে চাকদা দেখাচ্ছে 3 কিলোমিটার। তো চলো, আজকে আমরা চাকদা জাস্ট পার করেই ওখান থেকেই যাব। চাকদা ফ্লাইওভারটা যেটা রয়েছে ওটাকে পার করে আমরা বাঁদিকে ঢুকবো। তো চলো দেখাচ্ছি যে আমাদের যাওয়ার রাস্তাটা। তো এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমাদের কিন্তু জানা নেই যে মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য গাড়ি, মানে গাড়ি না, কোনো নৌকা কিংবা কোনো লঞ্চ পাবো কি না, কারণ ওটা হচ্ছে হুগলি নদীর মধ্যে। তো কেউ গঙ্গাও বলে ওটাকে, তো গঙ্গা হুগলি যেটাই বলো না কেন, তো সেটা ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না। তো যদি আমরা কোনো কিছু পেয়ে যাই তো অবশ্যই তো মঙ্গলদ্বীপ ভিজিট করছি। কারণ আগে যখন রুটটার নাম ছিল NH-34, তো তখনও এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি। তো তখন এই যে রুটগুলো দেখতে পাচ্ছ, ঠিক স্রেফ এতটাও হবে না, মানে একটা সাইড যে রাস্তা রয়েছে তার হাফ রাস্তা দিয়ে কিন্তু আপে ডাউনে গাড়ি চলতো। তো সেখানে তো ট্রাফিক প্রচুর সবসময় লেগেই থাকতো, আর কিন্তু প্রচুর লেট হতো। দেখো সামনের দিকে ইলেকট্রিক বোর্ড দেখতে পাচ্ছ, সামনে ইলেকট্রিক বোর্ড রয়েছে। তো এটা হচ্ছে গৌড়পাড়া বলে একটা জায়গা, তো বাঁদিকে ইন্ডিকেট করছে গৌড়পাড়া। তো আমরা সোজা চলে যাব। তো রাস্তা যতই ভালো হোক না কেন, সমস্ত কিছু কিন্তু কন্ট্রোলটা কিন্তু বন্ধুরা তোমার নিজের কাছে রাখতে হবে। কারণ রাস্তা ভালো আছে আজকে আমি গাড়ি ভাগিয়ে যাব, সেটা কিন্তু কখনো না। কারণ সেটা করলেই কিন্তু তো বুঝতেই পারছো তার রেজাল্ট কি আসতে পারে। রাস্তা যতই ভালো হোক, নিজের কন্ট্রোল মতো নিজেকে কিন্তু গাড়ি চালাতে হবে। তো আমরা চাকদার ফ্লাইওভারে উঠতে চলেছি। তো যেটা বলা হয়নি, তো চাকদা ফ্লাইওভার পার করে আমার এক পার্টনার ওখানে রয়েছে। তোমরা এর আগেও দেখেছো পুরী সিরিজে। তো পুরী সিরিজটা যারা দেখেছো তারা দেখবে যে আমাদের একটা পার্টনার যে গিয়েছিলেন RH মোটর বাইকার স্কুটিতে, তো উনি সেই পার্টনার কিন্তু আমার সঙ্গে কিন্তু এখনও আছেন। তো উনি এই চাকদা ফ্লাইওভার ক্রস করে উনি দাঁড়িয়ে আছেন। তো আমাদের আড়াইটার সময় এখানে মিট আপের টাইম ছিল, তো অটোমেটিক আমি আধ ঘন্টা লেট। তো আর যেটা বলছিলাম যে তোমাদেরকে বন্ধুরা, এটা বলেছিলাম যে পুরী সিরিজে পুরী যাওয়ার সময় এটা বলেছিলাম যে পুরী রাইডটা যদি আমি ভালোভাবে কমপ্লিট করতে পারি আর তোমরা যদি সাপোর্ট করো, তো আমি একটা লং রাইড রাখছি তোমাদের জন্য। তো তোমাদের জন্য ভীষণভাবে সরি, কারণ তোমাদের কাছে, কেননা আমি একটা প্ল্যান তোমাদের কাছে আগে বলেই দেই। একটা প্ল্যান করেছিলাম যেটা, যে পুরী সিরিজটা থেকে, পুরীর ট্রিপটা থেকে ঘুরে এসে একটা সিকিমে রাইড করব, গ্যাংটক হয়ে নাথাং ভ্যালি হয়ে একটা রাইড করব।
কিন্তু সেটা যে কোনো কারণবশত, কারণ আমার একটু শারীরিক অসুস্থতার জন্য আমি সেই রাইডটা ক্যান্সেল করেছি। তো এই জন্য তোমাদের কাছে ভীষণভাবে দুঃখিত, কারণ আমি বলেছিলাম যে পুরী সিরিজটা যদি তোমরা সাপোর্ট করো, আর তোমরা পুরী সিরিজটা আমাকে, পুরী ট্রিপটা বিশেষ করে কলকাতা টু পুরী, ওটা কিন্তু দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছো, দুহাত দিয়ে আশীর্বাদ করেছো। তো যারা দেখোনি তারা একটু দেখে নিও। তো ওটা কিন্তু আমি প্রচুর সাপোর্ট তোমাদের কাছ থেকে পেয়েছি। তো তোমরা আমার কথা রেখেছো, কিন্তু আমি তোমাদের কথা রাখতে পারিনি, কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য আমি গ্যাংটক ট্রিপটাকে ক্যান্সেল করতে হয়েছে। তো যাই হোক, বলেছি যখন একবার, নেক্সটে চিন্তাভাবনা তো মাথায় আছেই ওটা, তো গ্যাংটক ট্রিপ আমি করব। তো এগুলো একটা ব্যাপার থাকে যে, কারণ আগে বললাম হয়তো যেতে পারলাম না এই কারণে, কারণ বন্ধুরা একদম কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আমি যেতে পারিনি, কারণ আমার প্রচুর জ্বর ছিল কদিন। তো আমি সেই জন্য ট্রিপটাকে ক্যান্সেল করেছি। আর তোমরা তো জানোই, কারণ যেহেতু পাহাড়ের ব্যাপার, তো শারীরিকভাবে পাহাড়ের ব্যাপার না হলেও রুটে যেহেতু গাড়ি চালানো একটা ব্যাপার থাকে, কারণ কয়েকশো কিলোমিটার যেহেতু রাইড করতে হয়, তো সেখানে শরীর যদি ঠিক না থাকে সেখানে যাওয়াটা ঠিক না। কারণ ঘুরতে যাচ্ছি, ঘুরতে গিয়ে কোনো বিপদকে ডেকে আনাটা কিন্তু একদমই কোনো ঠিক না। তো সেই জন্য যাই হোক, তোমাদের কাছে ভীষণভাবে আমি দুঃখিত। তা আমি নেক্সট যখন যাব তোমাদেরকে আমি পোস্ট করে দেব, তো তোমরা দেখতে থাকো। এই যে এখান থেকে বাঁদিকে ঢুকে যাচ্ছি, তো সেই দাদাকে একটু দেখতে হবে। এই নেক্সট 12 ছেড়ে আমি বাঁদিকে একটা রাস্তায় ঢুকেছি। তো এখানে একটা মাইল পোস্ট রয়েছে, লেখা রয়েছে গৌরনগর ঘাট। তো চলো দেখি। বন্ধুরা, আমি ভেবেছিলাম হয়তো চাকদা থেকে বাঁদিকে যে রাস্তাটা গেছে, চাকদা ফ্লাইওভার ক্রস করে এসে বাঁদিকে গেছে, তো সেই রাস্তাটায় ঢুকবো। কিন্তু এখানে একজন ট্রাফিক পুলিশের কাছে জিজ্ঞেস করলাম, তো বলছে যে এই রাস্তাটা থেকে এটাও গেছে, এই রাস্তায় যাওয়া যাবে, কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে। আর সামনে পায়রাডাঙ্গা যে মোড় রয়েছে, ওখান থেকে গেলে বাদিক দিয়ে চলে যাওয়া যাবে, মানে ওখানে রাস্তাটা সহজ হবে। তো সেই জন্য আবার বাইক ঘুরিয়ে নিয়ে আবার সে পায়রাডাঙ্গার মোড়ের দিকেই যাচ্ছি। তো পায়রাডাঙ্গা মোড় থেকে আমরা বাদ গিয়ে নিয়ে নেব। আর ওই দাদার সঙ্গেও দেখা হয়ে গেছে, আরএইচ মোটর বাইকার। তো উনি আগে যাচ্ছেন ওনার স্কুটি নিয়ে। তো তোমরা দেখতে থাকো। আমরা চলে এলাম চন্দ্রপুর। তো আর এই NH 12 এর তো কোনো তুলনাই হবে না। তো আমাদের এখন অলরেডি টাইম হয়ে গেছে 3:08। তো জানি না যে আমরা ওখানে যে ডেস্টিনেশনে যেতে পারবো কি না, কারণ যেহেতু নৌকা কিংবা লঞ্চ পার হয়ে যেতে হবে, লঞ্চে করে যেতে হবে। এখন ওখানে আমাদের টোটালটাই আমার আননোন জায়গা, কারণ আমি কোনোদিনই যাইনি। কারণ এমনও কিছু হয় যে বাড়ির সামনের কিছু জায়গাও দেখা যায় না। তো আমার টোটালটাই জায়গাটা আননোন। তো চলো দেখি। তো যাওয়া গেলে ভালো, আর না হলে ওখান থেকে ঘুরে চলে আসবো। তো এরপরে যেটা বললাম যে চিলড্রেন পার্ক রয়েছে, তো না হলে ওখান থেকেই ঘুরে আসবো। তো এই সামনে যেহেতু পিকনিকের মরশুম আসছে, আজকে এটা হচ্ছে নভেম্বরের কত, আজকে 14 তারিখ। তো সামনে ডিসেম্বরের 15 তারিখ থেকে ফুল পিকনিকের একটা মরশুম চলে আসে। তো যেটা শুনেছি ওখানে কিন্তু এই পিকনিকের মরশুমগুলোতে প্রচুর ট্যুরিস্ট আসে ওখানে পিকনিক করতে। তো ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির লাস্ট পর্যন্তই বলা চলে, ওখানে কিন্তু প্রচুর পিকনিক হয়। কারণ পিকনিকের স্পটও রয়েছে, যেমন এপারে রয়েছে তো তেমনও মঙ্গলদ্বীপের ওখানে রয়েছে। কারণ মঙ্গলদ্বীপ ওটা ইকো ট্যুরিজম পার্ক, তো ওখানেও রয়েছে।
তো চলো যদি যেতে পারি তো তোমাদেরকে দেখাবো, কারণ এখনও তো যাচ্ছি সেই আশাতেই যাতে যাওয়া যায়। তো চলো, তো আমরা চলে আসছি সামনে পায়রাডাঙ্গা মোড়ে। তো ওখান দিয়েই আমাদেরকে বাঁ দিকটায় নিতে হবে। মানে পায়রাডাঙ্গাটা হচ্ছে রানাঘাটের আগে, রানাঘাটে স্টেশনের আগে পড়ছে। আগে পায়রাডাঙ্গা পড়বে, তারপরে কি রানাঘাট। তো রানাঘাট এখান থেকে ডিস্টেন্স আছে 5 কিলোমিটার। তো আমরা এখন এখান থেকে বাঁ দিকে ঢুকে যাব। তো এখান থেকে একটু জিজ্ঞেস করে নিই। তো বন্ধুরা, আমরা এখন NH-12 থেকে বাঁদিকে পায়রাডাঙ্গা মোড় থেকে বাঁদিকে নিয়ে নিয়েছি। তো বাঁদিকে আমরা এখন পায়রাডাঙ্গা স্টেশন দিকে যাব। তো আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 6.5 কিলোমিটার। তো তো চলো, এই রাস্তাটা কিন্তু NH-12 মতো তো নাই, রাস্তাটা একটু খারাপ আছে। তো আস্তে আস্তেই যেতে হবে। এই 6 কিলোমিটার 6.5 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু একটু আস্তে আস্তে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই একটাই রাস্তা গেছে, এই সোজা রাস্তায় বেরিয়ে যেতে হবে। তো একটু আঁকা বাঁকা তো থাকবেই। তো এখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে, কারণ আমি জিজ্ঞেস করেই আসলাম। তো আমি ঢুকছিলাম, যেটা আগেই বললাম, তো আমি চাকদা ফ্লাইওভার পার করে একটা রাস্তা গৌরনগর ঘাট লেখা ছিল, তো ওখান দিয়ে যাচ্ছিল। তো বলছে যে ওটা দিয়েও যাওয়া যাবে, ওটা দিয়ে গেলে বেশি ঘুরতে হবে, কারণ অনেক রাস্তা চেঞ্জ করে করে যেতে হবে। আর এখান দিয়ে গেলে সোজা যাওয়া যাচ্ছে। তো চলো এখান থেকে যাই। তো তোমরাও দেখে নাও যে কোন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, কারণ যেহেতু সামনে একটা পিকনিক মরশুম আসছে। তো আগেই বললাম, সামনের পিকনিক মরশুমে কিন্তু এদিকে প্রচুর লোক যায় পিকনিক করতে, কারণ চিলড্রেন পার্কটা রয়েছে, তো ওখানেও পিকনিক করে। আর মঙ্গলদ্বীপেও কিন্তু প্রচুর পিকনিক করে। তো দেখি, কারণ আমার কোনো দিনই ওখানে যাওয়া হয়নি। তো আজকে গিয়ে স্পটটা একটু ভালো দেখে আসবো। তো নেক্সট যদি কোনো সময় পিকনিক করতে যাই, তো একটা ভালো পরিবেশে গঙ্গার বলো আর হুগলি নদী বলো, যাই বলো না কেন, সেই হুগলি নদীর তীরে একটা পিকনিকের যদি জায়গা করা যায়, বেশ ভালোই হয়। তো সামনে রয়েছে রেল গেট, দেখতে পাচ্ছি। ট্রেন অলরেডি বেরিয়ে গেল। তো গেটটা আশা করা যায় এক্ষুনি খুলবে। হ্যাঁ, গেটটাও খুলে গেছে। যাই হোক, গেটটা এখন পেরিয়ে নিই। এই যে বাঁদিকেই রয়েছে পায়রাডাঙ্গা স্টেশন, এই যে দেখে নাও পায়রাডাঙ্গা স্টেশন। তো আমরা বেরিয়ে যাবো সোজা। আর বাঁদিকে পায়রাডাঙ্গা স্টেশন হয়ে বাঁদিকে চলে যাচ্ছে শিয়ালদা, আর ডান দিকে চলে যাচ্ছে রানাঘাট। আর আমরা চলে যাচ্ছি এখন সোজা, কারণ এখানে আর কাউকে আশা করি জিজ্ঞেস করতে হবে না, কারণ লোকেশনটা লাগিয়ে নিয়েছি। তো ম্যাপে সোজাই দেখাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো রুটটা, প্রপার রুটটা তোমাদেরকে কিভাবে আসতে হবে তো বলে দিলাম, তো দেখিয়েও দিয়েছি। তো আরেকবার তাও বলে দিচ্ছি আমি। তো
তো কলকাতার দিক থেকে যদি তোমরা আসো, তো আসলে পরে ওখান থেকে তোমরা চাকদাটাকে ক্রস করবে। চাকদাটাকে ক্রস করে ওখান থেকে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা হবে, এসে পায়রাডাঙ্গা মোড়, পায়রাডাঙ্গা স্টেশনের যে রুটটা মোড়টা পড়ছে NH-12, ওখান থেকে বাঁদিকে নিয়ে নেবে। বাঁদিক নিয়ে সোজা চলে আসবে একদম 6 থেকে 6.5 কিলোমিটার রাস্তা। ওখান থেকে সোজা রেলগেটটা, মানে পায়রাডাঙ্গা প্ল্যাটফর্মটাকে বাঁদিকে রেখে সোজা রেলগেট ক্রস করে একই রাস্তা, সোজা রাস্তায় বেরিয়ে আসবে। মানে এই পর্যন্ত যে আমি যা আসলাম তাতে কিন্তু সোজা রাস্তায় এসেছি। তো এবার যদি কোনো ডান দিকে বাঁদিকে যেতে হয়, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে। তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি। তো ম্যাপে দেখাচ্ছে 700 মিটার। তো হ্যাঁ, সামনেও দেখতে পাচ্ছি একটা জায়গা রয়েছে, সম্ভবত ওটাই চিলড্রেন পার্ক। হ্যাঁ, এটাই চিলড্রেন পার্কের প্রাচীরটা রয়েছে। এই যে চিলড্রেন পার্কের গেটটা, এটা হচ্ছে চিলড্রেন পার্ক, শিবপুর পিকনিক গার্ডেন চিলড্রেন পার্ক। তো যাই হোক, এদের কাছে একটু জিজ্ঞাসা করেই তারপরে যাব। তো চিলড্রেন পার্কে এটা পরে ঢুকবো। এই তো এখানে বোর্ড রয়েছে, প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা। এই টিকিট কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ। তো আগে ওখান থেকে একটু ঘুরে দেখে আসি। তো চলো সামনের দিকে যাই। হ্যাঁ, সামনে রয়েছে গঙ্গা। আমরা এখন যাচ্ছি এই নৌকায় করে মঙ্গলদ্বীপ। তো চলো, এই যে গঙ্গা হুগলি নদী। তো আমরা এখান থেকে এসেছি, ওখানে একটা পার্ক রয়েছে যেটা তোমাদের এখানে আগে দেখালাম, শিবপুর চিলড্রেন পার্ক। তো এখান দিয়ে এসে আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের আপ ডাউনে লঞ্চের টিকিট লাগছে 100 টাকা। তো চলো গঙ্গায় যেতে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের লঞ্চ চালু হয়ে গেছে। এটা নৌকা, ছোট নৌকা। এই যে গঙ্গা নদী দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি। তো এখানে প্রচুর শব্দ হচ্ছে, কেননা যে নৌকার যে ইঞ্জিনটা সেটা চলছে এখানে। তো ইঞ্জিনটা এখানে চলছে। তা আমাদের আপ ডাউনের খরচা কিন্তু আসছে 100 টাকা। তো এখন টুরিস্ট নেই, তো সেই জন্য আমাদের খরচাটাও কম। আশা করি চাকরি করা হয়তো এই খরচাটা একটু বেড়ে যাবে। তো তোমরা দেখে নাও। আমরা এখন আছি গঙ্গাতেই রয়েছি। তো চলো দেখি, আমাদের নৌকা এগিয়ে চলেছে। তো আমরা দুজনেই আছি, তারাও ভিডিও করছেন। ওখানে একটা গেটটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, মঙ্গলদ্বীপ। এখানে ডেটটা তোমরা বুঝতে পারছো না, স্থাপিত রয়েছে 2016। রানাঘাট 1 নম্বর ব্লক, পায়রাডাঙ্গা, নদিয়া। এই গলদা চিংড়ি। দাদা একটু দেখান চিংড়িটাকে। হ্যাঁ, সাইজটা কিন্তু অনেক। দাদা এর দামটা কত আছে এখানে? এখন 1000, 1100, 1200। আচ্ছা, উনি এখানে যা বিক্রি করছে 1100, 1200 টাকা এরকম করে বিক্রি করছে। কিন্তু সাইজটা কিন্তু একদম সুন্দর সাইজ রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই আরো রয়েছে, এগুলো একটু ছোট। এই যে ছোট রয়েছে এগুলো, আর ওই দুটো কিন্তু মারাত্মক সাইজের ছিল। তোমরা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। একদম টাটকা মাছ, পুরো জ্যান্ত মাছ রয়েছে, এই গঙ্গা থেকে কিন্তু তোলা। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এই মঙ্গলদ্বীপে। তো এই মঙ্গলদ্বীপটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই থাকছে। গঙ্গার এপার হলেও কিন্তু এটা নদিয়া ডিস্ট্রিক্ট, যেহেতু এটা একটা চর। তো চর হলে এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে। আর ওই দূরে ভেতরে, গেটের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ একটা বিশ্ব বাংলার লোগো। তো
তো বিশ্ববাংলার একটা লোগো করা রয়েছে ওখানে। আর এখানে ওয়েলকাম গেট, এটা মঙ্গলদ্বীপের ওয়েলকাম গেট। যারা কিনা এই গঙ্গা পার করে মানে চাকদা থেকে পায়রাডাঙ্গা থেকে এসে যে গঙ্গাটা পার করে আসবে তাদের জন্য কিন্তু রয়েছে এই ওয়েলকাম গেট। তো ওয়েলকাম গেট তো আগেই বললাম, এটা হচ্ছে রানাঘাট 1 নম্বর ব্লকের মধ্যে পড়ছে। অ্যাড্রেসটা রয়েছে রানাঘাট 1 নম্বর ব্লক, পায়রাডাঙ্গা, নদিয়া। তো চলো আমরা এখানে আসবো, জাস্ট এর ভেতরটা একটু দেখবো। তো এখানে কিন্তু বন্ধুরা লোকজন এখন কেউ নেই, কারণ যেহেতু এটা একটা পিকনিক স্পট। তো পিকনিকে পরে মানে ধরে নাও ডিসেম্বরের 15 তারিখের পর থেকে কিন্তু এখানে প্রচুর লোক আসে। তো এখানে আমি যে দাদা আমাদেরকে নিয়ে আসলেন, তো সেই দাদার কাছে জিজ্ঞেস করলাম। তো দাদা যেটা বললেন যে এখানে কিন্তু পার ডে এখানে 1, 1.5, 2,000, 3,000 এমনও হয় যে হলিডেগুলোতে, যে বিশেষ বিশেষ দিনে, সানডে তো আর না হলে যে কোনো ধরুন 25শে ডিসেম্বর, এগুলো কিন্তু প্রচুর লোক এদিকে আসে পিকনিক করার জন্য। তো দুপারেই রয়েছে কিন্তু এখানে পিকনিকের জায়গা। এখানে এই দ্বীপটায় রয়েছে পিকনিকের জায়গা, আর ওইদিকে কিন্তু শিবপুর চিলড্রেন পার্ক, সেখানে কিন্তু পিকনিকের স্পট রয়েছে। আর এখানে প্রচুর লোক কিন্তু পিকনিক করতে আসে। তো বন্ধুরা তোমরা আসতেই পারো এখানে, সুন্দর একটা পরিবেশ, বুঝতেই পারছো গঙ্গার মাঝে একটা দ্বীপ। তো পরিবেশটা কেমন হতে পারো একটু গেস করে নাও। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে লোগোটা রয়েছে, বিশ্ববাংলার লোগো। আর এখানে দুটো বড় করে জিরাফ বানানো রয়েছে। তো এখনও যেহেতু পিকনিকের টাইম শুরু হয়নি, তো এখন একটু অগোছালো রয়েছে। তো পিকনিকের টাইমগুলোতে এগুলোকে পরিষ্কার করে পিকনিক সব জায়গা করে দেয়। আর এখানে যে যাদের জন্য এটা তৈরি হয়েছে এই পার্কটা, তো তাদেরকে এখানে নামগুলো রয়েছে এই বোর্ডে, সামনে উঠতেই যে বোর্ড রয়েছে। তো এই যে দেখছো, তো যখন হয়েছিল তখন দীপক বসু ছিলেন কর্মাধ্যক্ষ, নদিয়া জেলা পরিষদ। তো এই যে তাদের নামগুলো রয়েছে এখানে। তো চলো ভেতরে আরও জায়গা রয়েছে, এখানে কিন্তু সুন্দর যাতায়াতের ব্যবস্থাও আছে। তো ইটের রাস্তা করা রয়েছে, আর এখান থেকে যে পুরো রাস্তা রয়েছে। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে মঙ্গলদ্বীপকে আমরা টাটা বাই বাই করে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে আবার জাস্ট ওখান থেকে বেরিয়েই এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এই এখানে, তো এই বোর্ডের সামনে, গেটের সামনে। তো এখান থেকে বেরিয়েই এই যে তোমাদের গঙ্গা, আর ওই যে দেখতে পাচ্ছ দূরে গঙ্গা দিয়ে কিন্তু লোক পারাপার হচ্ছে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আবার নৌকা ধরে কিন্তু ওই পাশেই চলে যাব। তো আমাদের নৌকাটা এখানেই ঘাটে রয়েছে। তো চলো ওই যে দেখতে পাচ্ছ ওখান দিয়ে নৌকা কিছু একটা হচ্ছে, ওখানে কিন্তু গান কীর্তন জাতীয় কিছু একটা হচ্ছে। তো ওখানে ওই যে হ্যাঁ চলো। মঙ্গল দ্বীপে যে পিকনিক করার সিস্টেমটা যেটা রয়েছে, তো যেখানে এখানে পিকনিক হয়, তো পিকনিকের জন্য তোমার এখান থেকে তখন নৌকা ভাড়াটা পার হেড চলে আসে আপ ডাউন 40 টাকা। কারণ তোমাকে 40 টাকা দিলে তুমি যাচ্ছ একবার, আবার ফেরার পথে ফিরছো, তো তোমাকে আপ ডাউন 40 টাকা ভাড়া নেবে। আর তোমাকে পিকনিক স্পটের জন্য তোমাকে 250 টাকা ওখানে ভাড়া দিতে হবে। তো পিকনিক স্পটের জন্য 250 টাকা ভাড়া, আর পার হেড হচ্ছে 40 টাকা করে তোমার ভাড়া পড়ছে ওখানে পার হওয়ার জন্য, যাওয়ার জন্য। আর কোনো কিছু ফেয়ার নেই, আর তোমাদের তো সব জিনিসপত্র থাকছেই। আর যে মালপত্রগুলো যা যাবে, যদি সেই নৌকায় চলে গেল, তো যদি মনে করো যে সেই নৌকায় যাচ্ছে না বা অন্য কোনো পরে তোমাদের পৌঁছে দেবে, তার জন্য কিন্তু ওনারা এক্সট্রা কোনো ভাড়া নেন না। তো তোমার এখানে খরচা হচ্ছে ওখানে তোমার যেতে এক একজনের পার্সনের তোমার 40 টাকা করে আপ ডাউন, আর হচ্ছে 250 টাকা স্পট ভাড়া। এটাই কিন্তু এখানকার খরচা আছে। কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, বুঝতেই পারছো এটা গঙ্গার দ্বীপ, তো পরিবেশটা খুবই সুন্দর। তো তো এসো, চলে এসো। তো ডিসেম্বরের 15 তারিখ থেকে কিন্তু এখানে একটা প্রচুর পরিমাণে এখানে কিন্তু লোক আসে, ট্যুরিস্টরা আসে এখানে পিকনিক করার জন্য। তো তোমরাও চলে এসো। তো আমিও জায়গাটা দেখে গেলাম, ভিজিট করে গেলাম। তো এখানে যিনি আছেন একটা কাকিমা রয়েছেন, তো ওনার সঙ্গে কথা বললাম। তো উনি এখন এখানকার মানে সম্ভবত দায়িত্বে এখানে রয়েছেন।
তো ওনার সঙ্গে কথা বললাম, তা উনি যেটা আমাদেরকে টোটাল বললেন, তো এখানে বুকিং সিস্টেমও আছে। তো বুকিং সিস্টেমের ফোন নাম্বারটা আমি তোমাকে ভিডিওর মধ্যে এটা দিয়ে দেবো। ভিডিওর মধ্যে যেটা দেখতে পাচ্ছ এই যে বুকিংয়ের যে নাম্বারটা, তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম লাভ, ড্রিম ওয়ে।